হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের যে জিকে ক্লাসটি সকাল সকাল প্রতিদিন 9টার যে জিকে ক্লাস, সেটা নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। স্টুডেন্টস, আমাদের যে এর আগের যে ক্লাসেসগুলো আমরা করেছো বা এরপরে যে ক্লাসগুলো করবে, ওটা অবশ্যই তোমরা আমাদের ফেস নিয়ে সম্পূর্ণ স্মার্ট বোর্ডেই করবে। কিন্তু আজকে যেহেতু আমরা আউট অফ দ্য স্টেশন রয়েছি, অর্থাৎ যেহেতু আমরা স্টুডিওতে নেই, সেই কারণবশত আজকে ক্লাসটা আমরা ফেসের মধ্যে দিয়েই করাবো। ঠিক আছে? তো এর আগে যে সকল স্টুডেন্টস ক্লাসগুলো হয়ে গেছিল আমাদের, তার সম্পূর্ণ লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেখান থেকে তোমরা আমাদের প্রত্যেকদিন সকাল 9টার যে ক্লাসগুলো হয়ে গেছিল আমাদের হিস্ট্রির যে সকল আগের চ্যাপ্টারগুলো, সেটা আমাদের সাবজেক্ট হোক অথবা মানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হোক বা মক টেস্ট হোক, সবটাই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবারেও আমাদের প্রতিদিন তোমাদের দুপুর যে একটার আমাদের অঙ্কের ক্লাস, সেটারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স, এবং তার পাশাপাশি জাকির স্যারের যে আমাদের ক্লাস ইংলিশের, সেটাও কিন্তু তোমরা সেখানেই অবশ্যই পর পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে যে সকল বিষয়গুলো তোমাদের আগে করানো হয়ে গেছে, তোমরা অবশ্যই সেগুলো একবার করে ফলো আপ করে নেবে, কেননা সেগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে স্টুডেন্টস। যেমন আজকে আমরা শুরু করতে কি চলেছি, আমি তোমাদেরকে আগের দিনও বলে দিয়েছিলাম। আজকে আমরা শুরু করব বুদ্ধ এবং জৈন ধর্ম, যেটা আমরা কমপ্লিট করালাম, তার মক টেস্ট নিয়ে। তো সেই মক টেস্টগুলো দেবার জন্য তোমাদের কিন্তু ভীষণই জরুরি তোমরা যাতে করে যে আমাদের চ্যাপ্টারগুলো করানো হয়েছিল, সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমাদের যাতে একটা সম্যক ধারণা অবশ্যই থাকে। তার আগে তোমাদের স্টুডেন্টস অবশ্যই বলে দেবো, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমাদের বালুঘাটে স্থিত। আমাদের ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট, গঙ্গারামপুর, তপন, কালিয়াগঞ্জ এবং মালদা, যেখানে আমরা এসএসসি, জিডি, এনএম, ইএনএম, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, এসসি ক্লার্কশিপ সহ অন্যান্য যে সকল এক্সামগুলো রয়েছে, সেখানকার প্রিপারেশন আমরা দিয়ে থাকি। এবং দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমরা এই পরিষেবা দিয়ে চলেছি, যেখানে বহু ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের রয়েছে। এবং অবশ্যই তোমরা যারা যারা আমাদের সঙ্গে নিয়ে প্রিপারেশন নিতে যাচ্ছ, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেটা হোয়াটসঅ্যাপ থ্রু হোক বা ফোনে। মাথায় রাখবে, শুধুমাত্র বালুঘাট হেড অফিসে আমাদের কিন্তু আবাসিক রয়েছে। আমাদের এবারে ফেসিলিটিসের মধ্যে বই, সম্পূর্ণ নোটস, স্টাডি মেটেরিয়াল সবই দিয়ে দেওয়া হয়। সপ্তাহে একদিন করে মক টেস্ট সম্পূর্ণরূপে নেওয়া হয়ে থাকে। এবারেও তোমরা অফলাইন এবং অনলাইন রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, মানে আমাদের যে অফলাইন ক্লাসেসগুলো হয় সেগুলো রেকর্ডেড আকারে তোমরা অবশ্যই পরবর্তীকালে দেখে নিতে পারবে, যেগুলো টেলিগ্রাম থ্রু করানো হয়ে থাকে। মাঠের তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস ট্রেনার তারা করানো হয়। সন্ধ্যাবেলা আবাসিকের শিক্ষক আসেন, সারাদিনের কোনো ক্লাসে প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করে দেওয়া হয়। স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে ফ্রি পে ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়। আমাদের আবাসিকেরও সুব্যবস্থায় ছেলেদের ক্ষেত্রে 2600, মেয়েদের ক্ষেত্রে 3100 টাকা প্রোভাইড করা হয়। অনলাইন কোর্সের ক্ষেত্রে তোমাদের 990 এবং 1500, এবং তোমাদের যদি অফলাইন কোর্স করানো হয় 6 মাসে 8600, 1 বছরে 13600, এটা তোমার চেঞ্জ হয়েছে, লাইফ টাইম 17600 তোমাদের রয়েছে। এখানে খাতা কলম বাদে তোমাদের যা লাগবে, একটা কথায় বলতে খাতা কলম বাদে তোমাদের যা লাগবে সবকিছু কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। সপ্তাহে 3 দিন ক্লাস, 4.5 ঘন্টার ক্লাস করানো হয়ে থাকে, অনলাইন হোক বা অফলাইন হোক। এবং তোমরা যদি মনে করো অনলাইনে অ্যাডমিশন নেবে, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বার ইউপিআই আইডি, এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিলে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে দিতে পারবে। অবশ্যই মাথায় রাখবে, আমাদের কোচিং সেন্টারে কিন্তু বাইরের কোনো ম্যাটেরিয়ালস অ্যালাউড না, যা প্রয়োজন এখান থেকে প্রোভাইড করে দেওয়া হয়। এবং তার পাশাপাশি আমাদের সম্পূর্ণ ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন, সবকিছু, এবং মিনিমাম 70% চাকরির কমনের গ্যারান্টি দিয়ে কিন্তু আমাদের এখানে পড়ানো হয়ে থাকে। তো আমরা যে তোমাদের জৈন ধর্ম, এখানে শুধুমাত্র গৌতম বুদ্ধই বলা হয়েছে, বাট শুধু গৌতম বুদ্ধ নয়, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুই নিয়েই কিন্তু আলোচনা করব, শুধুমাত্র মক টেস্ট নিয়ে। আমরা এই মক টেস্টটাকে দুটো পার্টে আলোচনা করব। তো আজকে যে প্রথম পার্টটার যে প্রথম প্রশ্ন রয়েছে, সেটি আমাদের কি রয়েছে এক নজরে আমাদের দেখে নেওয়া যাক। তো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নে কি রয়েছে এবার এক নজরে দেখে নাও, যে গৌতম বুদ্ধের যে বাণীর প্রচার, সেটাকে কি বলা হতো। দেখো স্টুডেন্টস, এগুলোর কিন্তু প্রত্যেকটা পার্টি আমি কালকে কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম, তাই না? গৌতম বুদ্ধ তিনি যে বাণীগুলোকে প্রচার করতেন, সেটা কি অপশন রয়েছে? মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, ধর্মঘোষ না মহাপরিনির্বাণ। মনে রাখবে স্টুডেন্টস, মাত্র 29 বছর বয়সে গৌতম বুদ্ধ কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছিল, যেদিন তার ছেলে রাহুলের জন্ম হয়। তো এই ঘটনাটাকে বলা হয় আমাদের মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে? আমাদের যখন আমাদের গৌতম বুদ্ধ সারনাথে তিনি করলেন, তিনি পিপল গাছের তলায় তিনি নির্বাণ লাভ করলেন, জ্ঞান লাভ করলেন, তখন তিনি তার শিষ্যদের মধ্যে সেটাকে 5 জন শিষ্যদের মধ্যে সেটাকে জ্ঞানটাকে ছড়ালেন। এবং যে জ্ঞানটা তিনি ছড়ালেন, সেই অর্থাৎ যে বাণীর প্রচারগুলো করলেন, সেই ঘটনাটাকেই বলা হচ্ছে আমাদের ধর্মচক্র প্রবর্তন,
অর্থাৎ আমাদের অপশন বি হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। এবারেও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাপরিনির্বাণ কাকে বলা হয়? তো গৌতম বুদ্ধ যেদিন যেখানে মারা যায় বা যে সময়টাকে মারা যায় সেই ঘটনাটাকে আমাদের মহাপরিনির্বাণ বলা হয়। এবং অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে গৌতম বুদ্ধ আমাদের কোথায় মারা গেছিল? তো গৌতম বুদ্ধ আমাদের মারা গেছিল কুশীনগর। কোথায় মারা গেছিল আমাদের? কুশীনগরে। তোমরা একটু ইয়ে করে নেবে, ঠিক আছে? কোথায় মারা গেছিল আমাদের? কুশীনগরে। ওকে। আর যদি বলা হয় যে তিনি জন্ম কোথায় নিয়েছিলেন, তো মাথায় রাখবে যে তিনি জন্ম নিয়েছিলেন লুম্বিনীতে। লুম্বিনী, লুম্বিনীতে তিনি জন্ম নিয়েছিলেন এবং মারা গেছিলেন কোথায়? তিনি মারা গেছিলেন কুশীনগরে। ঠিক আছে। 563 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 581-তে তিনি মারা যান। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো এবং সালগুলো কিন্তু সম্পূর্ণ তার আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেখানে আমরা প্রোভাইড করে দিয়েছিলাম, সেই স্টাডি মেটেরিয়ালসে কিন্তু সম্পূর্ণ একদম পুরোপুরিভাবে আমাদের রয়েছে। তো অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু একবার করে ডিয়ার স্টুডেন্টস দেখে নেবে। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এটাও ভেরি ভেরি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। লুম্বিনী, সারনাথ, কুশীনগর না বোধগয়া? তো যেখানে তিনি, আচ্ছা এখানে 4টা অপশনই কিন্তু তোমাদের আমি অলরেডি কিন্তু স্টুডেন্টস ডিসকাস আমি করে দিয়েছিলাম। গৌতম বুদ্ধের যে জীবনের সাথে এই যে 4টা যে ইয়ে রয়েছে, 4টা যে মার্ক রয়েছে, 4টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। 4টাই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। লুম্বিনী বলো, সারনাথ বলো, কুশীনগর বলো বা বোধগয়া বলো। লুম্বিনী হলো আমাদের যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ঠিক আছে। তো তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন স্টুডেন্টস? 563 খ্রিস্টপূর্বাব্দ, তাই না? 563 খ্রিস্টপূর্বাব্দ। কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনীতে। সারনাথে তিনি কি করেছিলেন? তোমাদের সারনাথে তিনি যে ধর্মটাকে তিনি ছড়িয়েছিলেন। ঠিক আছে। তো ধর্মচক্র প্রবর্তন তোমাদের কোথায়? সেটা হলো আমাদের সারনাথে। কুশীনগর তিনি মারা গেছিলেন কত? 486 বিসি খ্রিস্টপূর্বাব্দে। আগেরটাতে মানে সম্ভবত 483 বলে আমরা একটু তোমাদের ইয়ে করে নেবে, কারেকশন করে নেবে। 486 বিসিতে তিনি মারা গেছিলেন কোথায়? কুশীনগরে। এবং তিনি যে নির্বাণ লাভ করেছিলেন সেটা করেছিলেন বোধগয়ায়। মাথা রাখার বিষয় স্টুডেন্টস অবশ্যই মনে রাখবে, নির্বাণ কথার অর্থ কি? নির্বাণ কথার অর্থই হচ্ছে মুক্তির পথ। এটা কিন্তু এর আগের দিন আমরা বলে দিয়েছিলাম যে নির্বাণ কথার অর্থ তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নির্বাণ কথার অর্থ কি? আমাদের মুক্তির পথ। অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নেব এক নজরে। বুদ্ধদেব কোথায় কোথায় প্রথম ধর্ম যে মতামতটা সেটা ইয়ে করেছিলেন, ধর্ম প্রচার করেছিলেন? আমরা একটু আগেই পড়লাম তিনি কোথায় ধর্ম, আচ্ছা কুশীনগর সম্পর্কে আমরা আলোচনা করে দিলাম। মারা গেছিলেন বুদ্ধগয়া, যেখানে নির্বাণ লাভ করেছিলেন। কাশির সঙ্গে, কাশিতে তবে সেরকম ভাবে ইম্পর্টেন্ট না, তবে কাশিতেও তার কিন্তু যে তিনি যে নির্বাণ লাভ করেছিলেন, ঠিক আছে, সেটা কিন্তু কাশি থেকে খুব দূরে না, ওটা গয়া কাশি, সেখানকারই কুশীনগর ওখানেই স্থান। তো তোমার যদি বলা হয় যে ধর্মচক্র তিনি কোথায় প্রবর্তন করেছিলেন, তো সেটা রাইট অ্যান্সার হবে আমাদের সারনাথ। সারনাথে কিন্তু তিনি তার ধর্মচক্র প্রবর্তন করেছিলেন এবং এটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। বুদ্ধের সমকালীন মানে ওই সময়কার চিকিৎসক কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৌটিল্য, নচিকেতা, চরক না জীবক? আচ্ছা সবার আগে স্টুডেন্টস বলে দিই, কৌটিল্য আমাদের এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। মৌর্য সাম্রাজ্যের যিনি ছিলেন, মৌর্য সাম্রাজ্যের অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কে? আমাদের কৌটিল্য। একে চাণক্য বলা হয় বা বিষ্ণুগুপ্ত বলা হয়, যিনি অর্থশাস্ত্র লিখেছিলেন। নচিকেতা আমাদের বর্তমান গায়কের নাম। চরক আমাদের অবশ্যই ইনি একজন চিকিৎসক ছিলেন। কিন্তু যদি বুদ্ধের সময়কালীন বলা হয় তাহলে গৌতম বুদ্ধের সময়কালীন হবে আমাদের অপশন ডি, জীবক হবে তোমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, জীবক হবে আমার এখানকার সঠিক উত্তর। অপশন ডি হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে। ধর্ম, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? মায়া, কাম, তৃষ্ণা না ক্রোধ? তোমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেটা হবে আমাদের তৃষ্ণা, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তৃষ্ণা হলো এখানকার সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে স্টুডেন্টস একবার দেখে নাও। এগুলোর মধ্যে কোনটি তোমাদের হলো কুল পরিবর্ণিত বৌদ্ধ ধর্ম? কুল পরিবর্ণিত বৌদ্ধ ধর্ম বলতে যে পরবর্তী বৌদ্ধ ধর্ম যার মানে কুল পরিবর্ণিত বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের যে
ত্রিপিটক মানে মেন যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেখান থেকে সম্পূর্ণ আলাদা। তো আমরা জানি ত্রিপিটকের মধ্যে কি রয়েছে, সুক্ত পিটক, বিনয় পিটক, যেটা আমাদের প্রথমেই হয়েছিল, প্রথম বৌদ্ধ সবাই আমাদের হয়েছিল। চতুর্থ তারপরে তৃতীয়ত হয়েছিল কি হয়েছিল, অভিধর্ম পিটক। ত্রিপিটক অর্থাৎ পিটক কথার মানে কি সেটাও আমি বলে দিয়েছিলাম। পৃথক কথার মানে হচ্ছে ঝুড়ি, এটাও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, বৌদ্ধ ধর্ম যেগুলো হয়েছিল চারটা, সেটাও তোমরা জেনে নেবে, সেটাও কিন্তু আগের পিডিএফে দেওয়া আছে। চারটা যে আমাদের বৌদ্ধ সম্মেলন হয়েছিল এটা নিয়ে আমরা আগের দিন ডিসকাস করে দিয়েছি। তো কুল পরিবর্ণিত যদি বৌদ্ধ ধর্ম বলা হয় সেটা হলো আমাদের দিব্যবংশ, অর্থাৎ অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। কোন শাসক, স্টার মার্ক দিয়ে রাখবেন, পরীক্ষায় আসার 99% এবার সম্ভাবনা রয়েছে। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন। আমাদের মৌর্য বংশের বিম্বিসার, চন্দ্রগুপ্ত, প্রদ্যোত, অজাতশত্রু, এরা প্রত্যেকেই তোমাদের কিন্তু মৌর্য সাম্রাজ্যের রিলেটেড, ঠিক আছে। তো তোমাদের এদের মধ্যে যে সঠিক উত্তরটা হবে সেটা হবে আমাদের হচ্ছে বিম্বিসার। অপশন এ হলো আমাদের হেডকার হবে রাইট অ্যান্সার। যদিও বা বিম্বিসার কিন্তু কোনো রকম কোনো বৌদ্ধ সম্মেলন করেনি। চারজন যিনি বৌদ্ধ সম্মেলন করেছিলেন সেটা ছিল আমাদের অজাতশত্রু, কালাশোক, তোমাদের হচ্ছে তারপরে অশোক, তারপরে করেছিল কনিষ্ক। কিন্তু যদি বলা হয় কার সময় ছিল বুদ্ধ এবং মহাবীর, অর্থাৎ আমাদের বৌদ্ধ ধর্মের শুরু এবং জৈন ধর্মের শুরু, সেটা ছিল বিম্বিসারের সময়। অর্থাৎ অপশন এ হবে এটার আমাদের রাইট অ্যান্সার। বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেছিলেন? আমি তোমাদের কেবলই এটা আমি তোমাদেরকে বলে দিলাম। বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেছিলেন? 523, 563, 623 না 663? রাইট অ্যান্সার হবে 523 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 8-এর সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। কি বলেছে এখানে? বলেছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লিখিত? একটা হচ্ছে লিখত, আরেকটা হচ্ছে প্রচার করত। আচ্ছা, তো এদের চারটা অপশনের মধ্যে আমাদের কোনটা হবে? অপশন হবে আমাদের হচ্ছে পালি ভাষা। অপশন সি আমাদের হচ্ছে হবে এখানকার রাইট অ্যান্সার। পালি ভাষায় সমস্ত বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো লেখা হতো। কিন্তু যদি প্রচার করার ব্যাপার আসে, মানে প্রচার করা হতো কোন ভাষায়, তাহলে মাথায় রাখবে স্টুডেন্টস, প্রচার যেগুলো করা হতো সেটা করা হতো প্রাকৃত ভাষায়, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। কেননা ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল আমাদের প্রাকৃত ভাষা, ঠিক আছে। আর আমাদের যদি বলা হয় যে কোন ভাষায় লেখা হতো সেটা হলো আমাদের পালি ভাষায়। তো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। আচ্ছা, প্রাচীন ভারতের কতজন তীর্থঙ্কর ছিলেন? 16 জন, 22 জন, 23 জন না 24 জন? তোমাদের 10 নম্বর যে প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতে আমাদের তীর্থঙ্কর বলা হয়, তাহলে মোট তীর্থঙ্কর ছিল আমাদের হচ্ছে 24 জন, অর্থাৎ অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর। মহাবীর জৈন ছিল আমাদের শেষ তীর্থঙ্কর, তো অপশন ডি হবে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, 23তম তীর্থঙ্করের নাম কি স্টুডেন্টস? সেটা ছিল পার্শ্বনাথ, এবং প্রথম তীর্থঙ্কর কে ছিল আমাদের ঋষভনাথ, হলো রাইট অ্যান্সার হবে। কেবলই যেটা বললাম, আমাদের সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ, মহাবীর, বিশাখ দত্ত না শিলভদ্র? রাইট অ্যান্সার হবে আমাদের মহাবীর জৈন, অর্থাৎ অপশন বি। এদিন ছিলেন 24তম, আর পার্শ্বনাথ যে ছিল সে ছিল আমাদের 23তম। বিশাখ দত্ত একটা গুরুত্বপূর্ণ লিখেছিলেন, গ্রন্থ লিখেছিলেন, যার নাম ছিল কি আমাদের মুদ্রা রাক্ষস, এবং শিলভদ্র সম্পর্কে তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই, সেই কারণে আমি আর প্রোভাইড করছি না। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? ব্রাহ্মী, খরষ্টি, পালি না সংস্কৃত? আমরা একটু আগেই বললাম যে যতগুলো ধর্মগ্রন্থ বৌদ্ধদের সব লেখা হয়েছিল কোন ভাষায়? পালি ভাষায়। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন সি হবে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কে রচনা করেছিল? বুদ্ধচরিত কে করেছিল? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র না বিশাখ দত্ত? বিশাখ দত্তের আমরা কেবলই বলে দেখলাম, তার লেখা কি ছিল আমাদের? তার লেখা ছিল মুদ্রা রাক্ষস। তো বুদ্ধচরিত যে গ্রন্থটা, বুদ্ধচরিত গ্রন্থের যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের হচ্ছে অশ্বঘোষ, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি। মহাবীর কোথায় মৃত্যুবরণ করেছিলেন? দেখো, প্রথম অপশন কি রয়েছে? কুশীনগর। এখানে তো মহাবীর না, এখানে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করেছিলেন। বৈশালী হলো যেখানে আমাদের দ্বিতীয় সেকেন্ড আমাদের যে বৌদ্ধ সম্মেলন, সেকেন্ড বৌদ্ধ সম্মেলন যেটা যেটা আমাদের হয়েছিল হচ্ছে কালাশোকের সময়, সেটা হয়েছিল আমাদের বৈশালীতে। ওকে, আচ্ছা, কুন্দগ্রাম যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গেছিলেন তিনি কোথায়? মারা গেছিলেন পাওয়াপুরীতে। অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে যদি বলা যায় যে মহাবীর কোথায় মৃত্যুবরণ করেছিলেন, তার রাইট অ্যান্সার আমাদের কি হবে? অপশন ডি,
পাওয়াপুরি হবে আমার এখানকার সঠিক উত্তর। ভারতের প্রতিবাদী যে আন্দোলনের সূচনা হয়েছিল কত শতকে? খ্রিস্টীয় সপ্তম শতক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব পঞ্চম শতক, না খ্রিস্টপূর্ব অষ্ট শতকে? তো তোমাদের 15 নম্বর যে প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন যে সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এই সময় কিন্তু আমাদের ভারতে প্রতিবাদী আন্দোলনের মেন সূচনা হয়েছিল। মহাবীরের প্রথম শিষ্য কে ছিল? তো আমাদের জানি মহাবীরের অনেকেই শিষ্য ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে ছিল? বিম্বিসারও শিষ্য ছিল, ঠিক আছে। অশ্বজিৎ, জিনব, না জামালি? তো মাথায় রাখবে নিজের জামাতা অর্থাৎ জামাই, মহাবীরের যে জামাই অর্থাৎ যার নাম হলো কি জামালি, এই জামালি ছিল কিন্তু প্রথম মহাবীরের প্রথম শিষ্য। এ কিন্তু নিজের জামাই ছিল মহাবীরের। অপশন ডি হবে রাইট অ্যান্সার। কার নেতৃত্বে দ্বাদশঙ্গ সংকলিত হয়? দ্বাদশঙ্গ ছিল আমাদের জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। স্থূলভদ্র, মহানাম, হরিভদ্র, না হেমচন্দ্র? তোমাদের 17 নম্বর যে প্রশ্নটা হবে, 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের হচ্ছে স্থূলভদ্র, অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। ওকে, পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দিরটা কোথায় নির্মিত হয়েছে? থাইল্যান্ড, চীন, জাপান, না ইন্দোনেশিয়ায়? তো আমাদের যে সঠিক উত্তর হবে পৃথিবীর যে বৃহত্তম বৌদ্ধ মন্দির সেটা আমাদের কোথায় হয়েছিল? সেটা হয়েছিল আমাদের হচ্ছে ইন্দোনেশিয়ায়, অর্থাৎ অপশন ডি হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। আর এখানে কিছু আলোচনা করার নেই, বেরিয়ে যাচ্ছে। কোন ভাষায় প্রথম দিকে জৈনদের ধর্ম সাহিত্যগুলো রচিত হয়েছিল? তো সিম্পল আমাদের কিন্তু আমরা দেখলাম কি বৌদ্ধদের এগুলো কোথায় হয়েছিল? পালি ভাষায় হয়েছিল। তো আমাদের যে জৈন ধর্মগ্রন্থগুলো সেগুলো কোন ভাষায় হয়েছিল? সংস্কৃত, পালি, মৈথিলি, না অর্ধমগধি? তো প্রথম দিকে যেটা হয়েছিল সেটা হয়েছিল অর্ধমগধি ভাষায়, অর্থাৎ অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। অর্ধমগধি ভাষায় আমাদের জৈনদের যে প্রধান ধর্মগ্রন্থগুলো সেটা কিন্তু প্রথম দিকে লেখা হয়েছিল। সুক্ত পিটক যে গ্রন্থটা সেটা কে সংকলিত করেছিলেন? দ্বিকরাচার্য, বসুবন্ধু, আনন্দ, না মহাকাশ্যপ? তো আমাদের 20 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সুক্ত পিটক আমাদের যেটা ইয়ে হয়েছিল, না সুক্ত পিটক হচ্ছে মহাকাশ্যপ করেছিল, দিগবিন্দা। তোমাদের পিডিএফ এটার একটু উত্তরটা ভুল পেতে পারো, তোমাদের হয়তো আনন্দ লেখা আছে, বাট এটার উত্তর আনন্দ হবে না। হ্যাঁ, এটার উত্তর তোমাদের আনন্দ হবে না, ঠিক আছে। এর যে সঠিক উত্তর হবে সেটা হলো মহাকাশ্যপ। কেননা সুক্ত পিটকটা সংকলিত হয়েছিল প্রথম যে আমাদের বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেখানে, এবং আমাদের যে প্রথম বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা অজাতশত্রুর সময়কালে, শাসনকালে রাজগৃহতে হয়েছিল, যার সভাপতি কে ছিল আমাদের মহাকাশ্যপ। এই মহাকাশ্যপের সময় কিন্তু বিনয় পিটক এবং সুক্ত পিটক এটা কিন্তু সংকলিত হয়। এবং অশোক, যেটা তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, যেটা হয়েছিল কার আমলে? অশোকের আমলে, পাটলিপুত্রতে। এখানে ছিল বসুমিত্র সভাকবি, তার আমলে আমাদের হচ্ছে লাস্ট যেটা অভিধর্ম পিটক সেটা কিন্তু আমাদের সংকলিত হয়েছিল। ওকে, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কন্দগুপ্ত, কনিষ্ক, ধর্মপাল, না কুমারগুপ্ত? তোমাদের এর যে রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি, কুমারগুপ্ত হবে এটার সঠিক উত্তর। ধর্মপালও কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কিন্তু করেছিলেন। আর স্কন্দগুপ্তকে আমাদের কি বলা হয়? হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন, এই কারণে ইনাকে ভারতের রক্ষাকরী বলা হয়। আর কনিষ্ক কে ছিল? কনিষ্ক ছিল কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। এর সময় 78 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের শকাব্দের সূচনা হয়েছিল। এবং কনিষ্কের রাজধানী পুরুষপুর, সেটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। যার সময় গান্ধার শিল্পের সবচেয়ে বেশি মানে প্রসপারাস যেটা সেটা হয়েছিল। গৌতম বুদ্ধ কোন ভাষায় তিনি ধর্ম প্রচার করতেন? প্রাকৃত, পালি, অপভ্রংশ, না সংস্কৃত? মাথায় রাখবে পালি ভাষায় তিনি সব লিখতেন, কিন্তু প্রচার যেটা করতেন প্রাকৃত ভাষা, কারণ সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা ছিল প্রাকৃত ভাষা। অর্থাৎ অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে? গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? গোসল মৎসরিপুত্র, সঞ্জয় বেধালিপুত্র, আলোমারা, না কপিলা? তো আমাদের 23 নম্বর যে প্রশ্ন হয়, 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আলারা কালাম। আলারা কালাম ছিল গৌতম বুদ্ধের গুরু। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো অপশন সি হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অজাতশত্রুর সময় রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, কালাশোকের সময় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, কনিষ্কের সময় হয়েছিল চতুর্থ, সেটাও কোথায় হয়েছিল আমাদের? সেটা হয়েছিল আমাদের কাশ্মীর জলন্ধরে। এবং আমাদের তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল অশোকের সময়? সেটা হয়েছিল আমাদের পাটলিপুত্রে। যদি সাল বলা হয় তাহলে 250
খ্রিস্টপূর্বাব্দে আমাদের তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা সংগঠিত হয়েছিল, যেখানে আমাদের অভিধর্ম পিটকটা সংগঠিত হয়েছিল। দ্বাদশ উপাঙ্গ সংগঠিত কবে হয়? দ্বাদশ অঙ্গটা আমাদের জৈনদের ধর্মগ্রন্থ, এটাও একটা জৈনদের মেন না হলেও এটাও ধর্মগ্রন্থ। সিদ্ধসেন, হরিভদ্র, স্থূলভদ্র না জিনভদ্র? রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন ডি, জিনভদ্র। দ্বাদশ উপাঙ্গটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা তোমরা যদি মনে করো এই প্রশ্নটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের শিষ্য কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপগুপ্তের কে শিষ্য ছিল? সমুদ্রগুপ্ত, ধর্মপাল, অশোক না কনিষ্ক? এর যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের সম্রাট অশোক, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। সম্রাট অশোক ছিল আমাদের উপগুপ্তের শিষ্য। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হলো? আমরা কেবলই বলে দিলাম অজাতশত্রু, কালাশোক, অশোক না কনিষ্ক? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? কালাশোক। আমরা কেবল এটা নিয়ে ডিসকাস করলাম। কালাশোকের সময় বৈশালীতে আমাদের দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন? নিরঞ্জনা, গোদাবরী, নর্মদা না ঋজুপালিকা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে আমাদের ঋজুপালিকা। ঋজুপালিকা নদীর তীরে তিনি আমাদের যে কৈবল্য তিনি কিন্তু লাভ করেছিলেন, অর্থাৎ অপশন ডি হবে আমার এখানকার সঠিক উত্তর। নিম্নলিখিত কোন বংশের রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তো সাতবাহন, রাষ্ট্রকূট, গুজরাটের চালুক্য না সবগুলোই? তো মাথায় রাখবে জৈন ধর্মের পৃষ্ঠপোষক সাতবাহন বংশের গৌতমীপুত্র সাতকর্ণী, রাষ্ট্রকূট বংশের দুর্গ থেকে শুরু করে আরো অন্যান্য, প্রথম কৃষ্ণ, চালুক্য বংশের অনেকেই, এবং সেই হিসাবে যদি বলা হয় তাহলে এর সঠিক উত্তর হবে সবগুলো। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের পৃষ্ঠপোষক এটা প্রত্যেকেই বংশের কেউ না কেউ ছিলেন। এই ক্ষেত্রে তোমরা ইজিলি অপশন সবগুলো এখানে মার্ক করতে পারবে। তো অপশন ডি হবে এখানকার আমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 50 জন বৌদ্ধ সন্ন্যাসী নিয়ে যে বৌদ্ধ সংঘটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা কে করেছিল? মহানাম, যশ, অশ্বজিৎ না ভোগী? তো আমাদের 30 নম্বর যে প্রশ্ন, 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর রয়েছে অপশন বি, যশ। অপশন বি যশ হচ্ছে রাইট অ্যান্সার। এটাও তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গৌতম বুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধ কোথায় মৃত্যুবরণ করেছিলেন? আমি কেবলই বললাম রাজগৃহ, বৈশালী না কুশীনগর না পাওয়াপুরী? পাওয়াপুরীতে মারা গেছিলেন মহাবীর জৈন। আর গৌতম বুদ্ধ যদি বলা হয় কোথায় মারা গেছিলেন সেটা হবে আমাদের রাইট অ্যান্সার কুশীনগর, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ত্রিপিটকে যে পিটক, পিটক কথার অর্থ আমি প্রথমে বলে দিয়েছিলাম নীতি, জ্ঞান, পথ না ঝুড়ি? তো যে রাইট অ্যান্সার হবে সেটা হবে আমাদের হচ্ছে ঝুড়ি। অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। পিটক কথার মানে হলো আমাদের ঝুড়ি। ওকে, নেক্সট কোশ্চিন, চতুর্জামের যে আদর্শ সেটা কে প্রচার করেছিলেন? ঋষভ, পার্শ্বনাথ, মহাবীর না গৌতম বুদ্ধ? তো চতুর্জামের যদি আদর্শ বলা হয় সেটা আমাদের কে করেছিল? দেখো ঋষভ ছিল প্রথম, হ্যাঁ ফার্স্ট, প্রথম আমাদের। আর পার্শ্বনাথ ছিল আমাদের 23তম। এই পার্শ্বনাথের ইম্প্যাক্ট কিন্তু কম না। পরবর্তীকালে যদিও বা মহাবীর জৈনকেই সবাই মানে, কিন্তু পার্শ্বনাথে কিন্তু যে চতুর্জামের আদর্শ, সৎ বাক্য, সৎ সংকল্প, ঠিক আছে, এগুলো যে রয়েছিল, সৎ ইয়ে কেন বলছি, অচর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা, এই যে চারখানা আমাদের চতুর্জাম নিয়েছিল। পরে পঞ্চম যেটা অ্যাড করেছিল মহাবীর, তাই না? আমি তোমাদের এক নজরে লেটার লিখে দিচ্ছি, হ্যাঁ, মানে আমি এটা বলে দিলাম। আমাদের কি ছিল? অহিংসা, সত্যবাদিতা, ঠিক আছে, অহিংসা, সত্যবাদিতা ছিল, অচর্য ছিল, আর কি ছিল? অপরিগ্রহ। এই চারটা বলেছিলেন কে? পার্শ্বনাথ, যেটা চতুর্জাম নামে বিখ্যাত, তাই না? এরপরে মহাপঞ্চব্রত, ব্রহ্মচর্য, এই শুধুমাত্র ব্রহ্মচর্যকে আটকে করেছিল, সেটা করেছিল মহাবীর। পরবর্তীকালে এই চারটার সঙ্গে ব্রহ্মচর্য অ্যাড হলো, যখন আমাদের এটার নাম হয়ে গেল পঞ্চ মহাব্রত। তো আমাদের প্রথম যে ইম্প্যাক্টটা ফেলেছিল, প্রথম ইম্প্যাক্ট কিন্তু ফেলেছিল পার্শ্বনাথী, তারপরে সেটা মহাবীরে ট্রান্সফার হয়। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, পার্শ্বনাথ হবে এটার রাইট অ্যান্সার। শূন্যতার যে মতবাদ, সেই শূন্যতার মতবাদ কে প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ, মহাবীর, মহাকাশ্যপ না নাগার্জুন? তোমাদের যে 34 নম্বর প্রশ্নটা রয়েছে, 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, নাগার্জুন। শূন্যতার যে শূন্যবাদ সেটা করেছিলেন কে? নাগার্জুন। এবার আমি সবগুলোই সম্পূর্ণ আলোচনা করে দিলাম। এই যে সভাপতি, ঠিক আছে, এটা তোমার সবাই আলোচনা করলাম, এখানে আলোচনা করার কিছু নেই। গৌতম বুদ্ধের যে দেহত্যাগের ঘটনা, অর্থাৎ তিনি যে মারা গেছিলেন, সেটা কি বলা হয়?
মহাবিধিষ্টমন, তিনি যখন 29 বছরে বাড়ি থেকে পালিয়ে যান। মহাপরিনির্মাণ বলা হয়, আমাদের এটার সঠিক উত্তর হবে মহাপরিনির্মাণ, অর্থাৎ তিনি যখন মারা গেছিলেন সেই ঘটনাকে কি বলা হয়, মহাপরিনির্মাণ। নির্বাণ তিনি লাভ করেছিলেন, তিনি নির্বাণ লাভ করেছিলেন হচ্ছে অশ্বত্থ বা পিপল গাছের তলায়, ঠিক আছে। সারনাথে তিনি ধর্মগুলো প্রচার করেছিলেন, নির্বাণ লাভ করেছিলেন। তো এই সকল ঘটনাগুলো কিন্তু যেগুলো যেগুলো তোমাদের রিলেটেড রয়েছে বৌদ্ধ ধর্মে, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিল? সভ্যকামী, মহাকাশ্যপ, বসুমিত্র, নরস ঘোষ। বসুমিত্র চতুর্থ সম্মেলনের সভাকবি ছিল, তাই না? তো প্রথমটা কে ছিল আমাদের হচ্ছে মহাকাশ্যপ। মাথায় রাখার এখানে বিষয়টা হচ্ছে এরকম যে মহাকাশ্যপের সময় কিন্তু দুটো পিটক, বিনয় পিটক এবং সুক্ত পিটক, এই দুটো কিন্তু আমাদের যে সংকলিত করা হয়েছিল, কি কি? বিনয় পিটক এবং সুক্ত পিটক। এবং অভিধর্ম পিটক যেটা সংকলিত করা হয়েছিল, অভিধর্ম পিটকটা করা হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলনে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে সভাকবি কে ছিলেন? উপগুপ্ত। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কে ছিল? আমাদের বসুমিত্র, যেটা হয়েছিল আমাদের জলন্ধরে, ঠিক আছে। যেখানে আমাদের বৌদ্ধটা দুভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেকেই যেন একটা হিনযান আর একটা কিসে ভাগ হলো? আমাদের মহাযানে ভাগ হয়ে গেছিল। 37 নম্বর প্রশ্ন, নীলগ্রন্থ নটপুত্র নামে কে পরিচিত? পার্শ্বনাথ, ভদ্রবাহু, বর্ধমান মহাবীর না স্থূলভদ্র? আমাদের 37 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভদ্রবাহু ছিল নীলগ্রন্থ নটপুত্র নামে পরিচিত ছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কল্পসূত্র যে গ্রন্থটা সেটা কে রচনা করেছিল? হেমচন্দ্র, ভদ্রবাহু, সিদ্ধসেন না হরিভদ্র? তার 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের ভদ্রবাহু, অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন, দ্বাদশ অঙ্গ কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে? দ্বাদশ অঙ্গে গৌতম বুদ্ধ, আলমারা, মহাবীর না বৌদ্ধ? তোমরা সকলেই জানো দ্বাদশ অঙ্গ জৈন ধর্মকে ডেডিকেট করে, তো রাইট অ্যান্সার হবে মহাবীর, অপশন সি, যিনি ছিলেন জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর, ঠিক আছে। মহাবীরের দ্বারা চতুর্যাম যেটা সংকলিত করা হয়, তার পঞ্চম নীতি কি ছিল? আমরা কেবলই বললাম যে অচর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা আর অচর্য যেটা ছিল, তার সঙ্গে আমাদের ব্রহ্মচর্য পালন, এটাই আমাদের পঞ্চ মহাব্রত, পঞ্চ মহাব্রত বলে, মহাব্রত, এই মঞ্চ মহাব্রত বলে অ্যাড করেছিল কে? আমাদের মহাবীর। আর পার্শ্বনাথ আমাদের চতুর্যামটাকে সংকলিত করেছিল, ঠিক আছে। বৌদ্ধ ভিক্ষকে ধ্বংস কে করেছিল? যে বৌদ্ধ ভিক্ষ, অর্থাৎ যেখানে মহাবীর গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিল, ঠিক আছে, সেই যে পিপল গাছ, সেইটাকে বৌদ্ধ বৃক্ষ বলা হয়ে থাকে, যেটা আমাদের বুদ্ধ গয়াতে আমাদের আছে বা ছিল আর কি। সেই বৌদ্ধ বৃক্ষকে আমাদের রাগের চোটে কে ওটাকে ধ্বংস করে দিয়েছিল? কালাশক, পুষ্যপতি শুঙ্গ, শশাঙ্ক না মিহিরকুল? তো রাইট অ্যান্সার হবে পুষ্যপতি শুঙ্গ। শুঙ্গ বংশের অন্যতম রাজা পুষ্যপতি শুঙ্গ এই বৌদ্ধ বৃক্ষকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। বৌদ্ধ ধর্মের বিভাগ সূত্রগুলো তোমাদের অভিধর্ম কোষ গ্রন্থ রচনা করেন কে? বসুমিত্র, নাগার্জুন, দিগানাচার্য না দিগানাচার্য? তো তোমাদের 42 নম্বর যে প্রশ্ন, তার সঠিক উত্তর হবে দিগানাচার্য। দিগানাচার্য আমাদের কি অভিধর্ম কোষকে সংকলিত করেছিলেন। পরীক্ষার জন্য মোটেও আমাদের এটা ইম্পর্টেন্ট না, জাস্ট প্রিভিয়াস ইয়ারে এসেছিল বলে দিয়ে দিলাম, তো হঠাৎ করে একবার এসছে। এইটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজীবক সম্প্রদায়ের তোমাদের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, গোসল মাস্করিপুত্র, আলারা কালাম, সঞ্জয় বেলাধিপুত্র না অজিত কেনাকম্পাল? তো রাইট অ্যান্সার আমাদের কি হবে স্টুডেন্টস? রাইট অ্যান্সার হবে আমাদের অপশন এ, গোসল মস্করিপুত্র। এটাকে তোমরা অ্যাকচুয়াল নাম যেটা পাবে সেটা পাবে হচ্ছে মকখালি গোশালা। মকখালি গোশালা এটার অ্যাকচুয়াল নাম পাবে। তো এর সঠিক উত্তর যেটা হবে সেটা হলো আমাদের গোসল মস্করিপুত্র হবে, এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ওকে, ওকে, এক্সেলেন্ট। ওকে, হ্যাঁ, প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থের নাম কি?
দেখো দ্বাদশ অঙ্গ তো যে গ্রন্থটা এটা আমাদের জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, বা প্রাচীন ধর্মগ্রন্থ কিন্তু নয়, এটা কিন্তু সবার আগে মাথায় রাখবে। তাহলে প্রাচীন যদি ধর্মগ্রন্থ বলা হয় তাহলে কোনটা হবে? দ্বাদশ অঙ্গ, দ্বাদশ উপাঙ্গ, ভগবতী সূত্র না কল্পসূত্র? আমাদের 44 নম্বর যে প্রশ্ন, 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হবে অপশন ডি। আমরা এটা কিন্তু অলরেডি এর আগেও আমরা ডিসকাস করেছিলাম। কল্পসূত্র কিন্তু আমাদের হচ্ছে তোমাদের জৈনদের সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থ, ঠিক আছে? আমি একটা প্রশ্ন করছি, সেটা তোমরা উত্তর দেবে। এই যে কল্পসূত্রটা কে রচনা করেছিল? স্থূলভদ্র না ভদ্রবাহু? ঠিক আছে। আর যদি মেন ধর্মগ্রন্থ বলা হয় তাহলে অবশ্যই আমাদের হবে হচ্ছে দ্বাদশ অঙ্গ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। বলেছে কি জৈনদের 23তম তীর্থঙ্করের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস। 23তম তীর্থঙ্কর মহাবীর, ঋষভনাথ, পার্শ্বনাথ না অষ্টানেমি? সঠিক উত্তর কি হবে আমাদের? পার্শ্বনাথ। এই পার্শ্বনাথের প্রতীকী কি ছিল? সাপ বা সর্প। যেমন আমাদের ঋষভনাথের কি ছিল? আমাদের ষাঁড়, ঠিক আছে। তো এরকম বিভিন্ন প্রতীকী প্রত্যেকেরই ছিল। তো 23তম তীর্থঙ্কর হিসেবে সবচেয়ে বেশি পপুলার ছিল আমাদেরকে পার্শ্বনাথ। নিম্নলিখিত কোন বৌদ্ধ পণ্ডিত কনিষ্কের সমসাময়িক ছিল? অসঙ্গ, দ্বিগণাচার্য, অশ্বঘোষ না বসুবন্ধু? তো দেখো এখানে প্রশ্ন বলেছে যে কোন বৌদ্ধ পণ্ডিত, তো প্রত্যেকেই জানো অশ্বঘোষ আমাদের সম্পূর্ণরূপে কনিষ্কের সমসাময়িক ছিল। এবং অশ্বঘোষের যে বুদ্ধচরিত যে রয়েছে বা অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে আমরা কনিষ্ক সম্পর্কে কিন্তু প্রচুর ইনফরমেশন আমরা পেয়ে থাকি। কার রাজত্বকালে মহাযানপন্থী বৌদ্ধ শাখার প্রসার ঘটে? একটা ছিল হিনজান আর একটা ছিল মহাযান। মহাযানরা ছিল মূর্তি পূজায় বিশ্বাসী, আর হিনজানরা কিন্তু মূর্তি পূজায় একদমই বিশ্বাসী ছিল না। তো আমাদের কি, আচ্ছা এটা আমাদের সঠিক উত্তর কি হবে? মহাযান মানে মূর্তি পূজায় বিশ্বাসী কারা ছিল? অশোক, ধর্মপাল, কনিষ্ক না কুমারগুপ্ত? রাইট অ্যান্সার হবে আমাদের কি? অপশন সি, আমাদের কনিষ্ক। ধর্মপাল সম্পর্কে যদি বলি, ধর্মপাল কিন্তু পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা। বিক্রমশীলা মহাবিহার যিনি তিনি তৈরি করেছিলেন। অশোক সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, রাজধানী ছিল পাটলিপুত্র, যিনি তার মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং তার সম্পর্কে আমরা সিনেমাও দেখতে পাই। কুমারগুপ্ত গুপ্ত বংশের রাজা ছিলেন, তিনি আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিল? আমরা কেবলই বললাম গোপাল, কুমারগুপ্ত, ধর্মপাল না বসুবন্ধু? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? ধর্মপাল। অপশন সি হবে আমাদেরকে রাইট অ্যান্সার। আর গোপাল কি ছিল? গোপাল ছিল আমাদের হচ্ছে পাল বংশের কিন্তু প্রথম রাজা। বুদ্ধদেবের যে প্রথম ধর্মচক্র প্রবর্তন, এই ঘটনাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, ধর্মঘোষ, ধর্মচক্র প্রবর্তন না মহাপরিনির্বাণ? মহাপরিনির্বাণে তিনি মারা যান, মহাবিনিষ্ক্রমণে তিনি ঘোড়ার পিঠে করে তিনি পালিয়ে যান, ওই জন্য এর সিম্বল হিসেবে ঘোড়াকে ধরা হয়ে থাকে, ঠিক আছে, এর সিম্বল ঘোড়া। তো তিনি যেমন আমাদের এখানে বৃক্ষ হিসেবে ধরা হয়, তিনি গাছের তলায় বসে তিনি কিন্তু আমাদের ধর্মচক্রকে করেছিলেন, বোধি জ্ঞান লাভ করেছিলেন, ঠিক আছে। তো ধর্মচক্র প্রবর্তন যেটা, সেটা রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে অপশন সি। এই যে ধর্ম প্রচার করতেন সেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। ওকে, পঞ্চভিক্ষু 5 জনকে তিনি ধর্ম দিয়েছিলেন। এবং আজকে যে আমাদের লাস্ট কোশ্চেন, তার কি রয়েছে? লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কার শিলালেখ থেকে জানা যায়? সমুদ্রগুপ্ত, কনিষ্ক, অশোক না ধর্মপাল? তো লুম্বিনী সম্পর্কে যেটা আমরা জানতে পাই সেটা হচ্ছে অশোকের শিলালিপি। এটাকে পাঠোদ্ধার কে করেছিল স্টুডেন্টস? জেমস প্রিন্সেপ। 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে। এখান থেকে আমরা লুম্বিনী যে গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল এটা আমরা জানতে পারি। ওকে, সো স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। পরবর্তী ক্লাসটা আমাদের রয়েছে দুপুরে 1টার সময় ম্যাথের ক্লাস আমার সাথে। ওকে, তারপরে সন্ধ্যে 6টায় রয়েছে ইংলিশের ক্লাস। তো ক্লাসগুলো স্টুডেন্টস ফটাফট পড়ো, হ্যাঁ ক্লাসগুলো করো। যদি মনে হয় আমাদের কোচিং এ ভর্তি হবে, তুমি এই নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের কোচিং এর সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবারেও তোমাদের যদি মনে হয় যে আমাদের অনলাইন ক্লাস করবে, অনলাইন ক্লাসেরও অ্যাভেলেবিলিটি রয়েছে পেইড ক্লাসে। তো যেটা তোমাদের সুবিধা হয়, এবং আমাদের বুক যেটা আছে সেটা আমাদের রিলিজ হয়ে যাবে কোথায়? অ্যামাজনে নেক্সট উইকে। তো এগুলো তোমরা জাস্ট প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। যেগুলো প্রশ্ন আমি করাচ্ছি সব ওই বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো এতটাই। নেক্সট প্রিপারেশনে খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। নমস্কার।